আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা কি পর্যন্ত পড়াইছিলাম মনে আছে তোমাদের? ওয়ার্ক ফ্যাক্টর এবং ওয়ার্ক অফ রাপচার, তাই না? আমরা ওয়ার্ক অফ রাপচার কি বলছিলাম তোমাদের বলো তো? ওয়ার্ক অফ রাপচার সম্পর্কে আমরা কি বলছিলাম? অর্থাৎ আমরা এটা পড়ছিলাম, তাই না? এফ ইন্টু কি পড়ছিলাম বলো তো? ডিএল বাই এল, নাকি এরকম পড়ছিলাম? আর কি পড়ছিলাম বলো তো? এটাও লেখা যায়, ঠিক আছে? কারণ কি বলো তো, আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম এরকম সবগুলোকে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না? আমরা ইন্টিগ্রেশন হিসেবে ডিএল লিখতে পারি, হ্যাঁ? কিন্তু আমরা এখানে কি করছিলাম, এটার পরিবর্তে আমরা কি করছি, এফ ইন্টু ডিএল করছি, তাই না? এই ডিএলটা কেন আসছে? এস এর পরিবর্তে। কার পরিবর্তে আসছিল? এস এর পরিবর্তে। কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস, যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় বস্তুটা স্মরণ ঘটবে। আর এখানে ডিএল মানে কি? ডিসপ্লেসমেন্ট। কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মিনস হচ্ছে কোনো একটা বস্তুর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অবস্থানের পরিবর্তন। আর এটার যে কাজ করার জন্য যে টোটাল সমষ্টি সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ রাপচার। তাহলে ওয়ার্ক ফ্যাক্টরটা কি? ওয়ার্ক ফ্যাক্টরটা কি ছিল বলো তো? এরকম ছিল না যে ওয়ার্ক অফ রাপচার দেখা যায় তো, তাই না? ওয়ার্ক অফ রাপচার divided by breaking load into breaking extension, breaking load into breaking extension। আগেই বলছিলাম এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বা, আবারও পড়াই দিচ্ছি, হ্যাঁ? এটা পড়ছিলাম, তাই না? অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যখন তুমি লোড দেবা, এই বস্তুটা কতটুকু এক্সটেনশন হবে, এক্সটেনশন হওয়ার পর কতটুকু টোটাল কাজ সম্পন্ন হবে, সেটাকে বলা হয় ওয়ার্ক ফ্যাক্টর বলা হয়। ওয়ার্ক ফ্যাক্টর বলা হয়। ক্লিয়ার? এখন দেখো ওয়ার্ক ফ্যাক্টরে আরেকটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটা একটু খেয়াল করি। দেখো আর আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্যাক্টর এবং ওয়ার্ক অফ রাপচারের মধ্যে সাথে সম্পর্ক কি হবে? হাফ ইন্টু ব্রেকিং লোড ইন্টু ব্রেকিং এক্সটেনশন। আরেকটা জিনিস আছে, তোমরা একটু খেয়াল করে দেখো, ওয়ার্ক ফ্যাক্টরের ভ্যালু যদি হচ্ছে কি হয় বলো তো, গ্রেটার দেন 0.5 হয়, আর হচ্ছে ওয়ার্ক ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে লেস দেন 0.5 হয়, তাহলে কি হবে? দুই ধরনের আমরা কার্ভ পাবো। কয় ধরনের? একটা হচ্ছে টপ কার্ভ আর একটা হচ্ছে বটম। যদি হচ্ছে কি হয় বলো তো, গ্রেটার দেন 0.5 হয়, তাহলে কি কার্ভ পাবো বলা আছে? দেখো একটু খেয়াল করো, এই যে এখানে দেখো, যদি গ্রেটার দেন গ্রেটার দেন চিনো তো, কোনটা বলো তো? আমাদের যে ডান হাত এটা হচ্ছে গ্রেটার দেন। আমরা অনেকেই ভুল করি যে লেস দেন কোনটা, গ্রেটার দেন কোনটা। আজ থেকে মনে রাখবো ডান হাত যেটা সেটা হচ্ছে গ্রেটার দেন, বাম হাত যেটা সেটা হচ্ছে লেস দেন। তাহলে হচ্ছে গ্রেটার দেন যদি 0.5 হয় সেটা হবে টপ কার্ভ, আর যদি হচ্ছে লেস দেন হয় তাহলে হচ্ছে বটম কার্ভ। এতটুকু জানলেই হবে, হ্যাঁ? এটা নিয়ে আর বেশি জানতে হবে না। এখন আসা হচ্ছে ওয়ার্ক রিকভারি। ওয়ার্ক রিকভারি, তাহলে রিকভারি মিনস কি আসলে বলো তো? আমরা মাঝে মাঝে এমন হয় না যে কিছু ছবি আমরা হচ্ছে ডিলিট করি মোবাইল থেকে, মাঝে মাঝে মনে হয় একটা ছবি তো আমার খুব সুন্দর ছিল, এই ছবিটা তো আমার ব্যাক করা দরকার। তোমরা যখন ডিলিট অপশনে যাও দেখবা যে ওই ছবিটা আবার কি করতে পারো, রিকভারি করতে পারো। তাহলে রিকভারি মিনস কি বলো তো? তাহলে ওয়ার্ক রিকভারি বলতে আসলে কি? পুনরুত্থান করে, তাই না? এখন ধরো আরেকটা জিনিস আমি তোমাদের বলছিলাম যে কোনো একটা মানুষের কাজের দক্ষতা 100% হইতে পারে না। ধরো তুমি একটা কোনো কাজের জন্য 100%ই তুমি ইনপুট দিছো, তুমি কি 100%ই আউটপুট পাবা? পাবা না। সেটা হইতে পারে 90% অথবা 95%। যেমন কোনো একটা মেশিনের পক্ষে 100% এফিসিয়েন্সি দেওয়া সম্ভব না, কারণ যেহেতু মেশিন ইন্ডাস্ট্রিগুলোতে কি হয় 24 আওয়ার্স মেশিন চলে, তো 100% প্রোডাকশন দিতে পারে না। কারণ কি বলো তো? তো আমরা যেমন মানুষ, আমরাও কি মাঝে মাঝে আমাদের কি ক্লান্তি চলে আসে, মাঝে মাঝে দেখবে মেশিনও কি অফ হয়ে যায়, কারণ মেশিনেরও একটা ক্লান্তি আছে। এই জন্য কী হয়, 100% যতই তুমি ইনপুট দাও না কেন আউটপুট আসে না। ওয়ার্ক রিকভারির কথা যেটা বলা হয়েছে যে তুমি আসলে কি 100% কাজ রিকভারি করতে পারবা না। কিন্তু তোমরা ইফিসিয়েন্সি পড়ে আসছিলাম মেবি, কর্মদক্ষতা মনে আছে? কর্মদক্ষতা কী ছিল বলো তো? মানে কতটুকু তুমি ইনপুট দিচ্ছ আর কতটুকু তুমি আউটপুট পাচ্ছ, বাট বাস্তবে 100% পাওয়া সম্ভব না। দেখো ওয়ার্ক রিকভারি একটা সংজ্ঞা দিয়েছে খুব ভালো করে, যে দেখো ওয়ার্ক রিটার্ন ডিউরিং রিকভারি, টোটাল ওয়ার্ক ডান ইন টোটাল এক্সটেনশন। অর্থাৎ ধরো তুমি একটা হচ্ছে এলাস্টিকে যদি জোরে টানো, ঠিক আছে, এই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবা, সেটা হচ্ছে ক্রিপ। তোমাদের বলছিলাম মনে আছে কি বলছিলাম? ক্রিপ। এখন আমাকে বলতে পারো স্যার ক্রিপ কী জিনিস, তাই না?
ধরো কোনো একটা এলাস্টিকে যদি তুমি টানো তাহলে লম্বা হবে না, যদি তুমি ছেড়ে দাও পূর্ব অবস্থাতে ফিরে আসবে। কিন্তু এই পূর্বে ফিরে আসাটা তুমি একবারে টানতেছো, সে লম্বা হয়ে গেছে, যখন তুমি ছেড়ে দিবা ওটা কিন্তু আস্তে আস্তে ব্যাক করবে। এটা যদি খুব স্লোলি ব্যাক করে, স্লোলি কী করে ব্যাক করে, এই ধরনের ব্যাক হওয়াকে কী বলা হয়, কী বলা হয়, ক্রিপ বলা হয়। এই ধরনের ব্যাক হওয়াকে কী বলা হয়, ক্রিপ বলা হয়। বুঝা গেছে? মানে কোনো একটা এলাস্টিকে যদি তুমি জোরে টানো সেটা লম্বা হবে, যদি তুমি ছেড়ে দাও পূর্ব অবস্থায় ফিরে আসবে, কিন্তু ডিফরমেশনটা হবে খুবই স্লোলি। যদি এই ধরনের ব্যাক হয় তাকে কী বলা হয়, ক্রিপ বলা হয়। ক্রিপ কয় ধরনের, দুই ধরনের। ক্রিপ কয় ধরনের, দুই ধরনের। সবাই লেখো খাতা কলমে। হ্যাঁ, ক্রিপ হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রাইমারি ক্রিপ, একটা কি প্রাইমারি ক্রিপ, আর একটা হচ্ছে বলতে পারবা, সেকেন্ডারি ক্রিপ। সেকেন্ডারি ক্রিপ। আচ্ছা, হ্যাঁ ক্রিপ হবে, হ্যাঁ স্লোলি রিকভারি। এখন আসো দুই ধরনের ক্রিপ। কয় ধরনের ক্রিপ, দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এই দুটোর মধ্যে পার্থক্য সবসময় পরীক্ষায় থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি ক্রিপ অ্যান্ড সেকেন্ডারি ক্রিপ? তাহলে প্রাইমারি ক্রিপটা কি? প্রাইমারি ক্রিপটা হচ্ছে যখন তুমি এলাস্টিকে টানলা, টেনে যখন ছেড়ে দিলা সেটা পূর্ব অবস্থায় ফিরে আসবে, সেটা কি ফুললি রিকভার হবে। বাট সেকেন্ডারি ক্রিপের ক্ষেত্রে ফুললি রিকভারি হবে না, ফুললি রিকভারি হবে না। যদি আমি বলি প্রাইমারি ক্রিপের এক্সাম্পল যদি বলিস তাহলে কী হবে, রাবারকে টানো ছেড়ে দাও পূর্ব অবস্থায় ফিরে আসবে। সেকেন্ডারি ক্রিপের যদি এক্সাম্পল দেয় সেটা হচ্ছে প্লাস্টিক। যদি তুমি প্লাস্টিককে টানো তাহলে প্লাস্টিক কী হবে, বা ভাঙা চেরে গুঁড়া হয়ে গেলে এটা কি পূর্ব অবস্থায় ফিরে আসবে, ফিরে আসবে না। তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে প্লাস্টিকের এক্সাম্পল হচ্ছে সেকেন্ডারি ক্রিপ। তাহলে কি বললাম বলো তো, দুইটা এক্সাম্পল আমরা দুইটা পার্থক্য পাইছি। প্রাইমারি ক্রিপটা হচ্ছে ফুললি রিকভারি করে, বাট সেকেন্ডারি ক্রিপটা ফুললি রিকভারি করে না। প্রাইমারি ক্রিপের এক্সাম্পল কি, রাবার, এলাস্টিক। সেকেন্ডারি ক্রিপের এক্সাম্পল হচ্ছে প্লাস্টিক। এরপর আমরা দেখব এটা কেন বলা হলো। দেখো তো, এটা বলার রিজন হচ্ছে যেহেতু আমরা ওয়ার্ক রিকভারি পড়তেছি, যে আমি যখন টোটাল একটা কাজ করব কতটুকু রিকভার হবে সেটাকে বলা হয় ওয়ার্ক রিকভারি। তাহলে ওয়ার্ক রিকভারির সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি, দ্য রেশিও বিটুইন ওয়ার্ক রিটার্ন ডিউরিং রিকভারি টু টোটাল ওয়ার্ক ডান ইন টোটাল এক্সটেনশন। অর্থাৎ তুমি একটা কাজ করবা, এটা তুমি টানবা, লম্বা হবে। এটা কখন হবে, দেখো আমরা যখন একটা আজকেই আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রেচ এবং স্ট্রেন একটা কার্ভ দেখবো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণত দুই ধরনের ডিফরমেশন হয়। কয় ধরনের ডিফরমেশন হয়, দুই ধরনের। একটা হচ্ছে এলাস্টিক ডিফরমেশন আর একটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন। কয় ধরনের ডিফরমেশন হয়, দুই ধরনের, একটা কি এলাস্টিক আর একটা হচ্ছে প্লাস্টিক। তাহলে এলাস্টিক রিকভারির ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে পূর্ব অবস্থায় ফিরে আসে, বাট প্লাস্টিক রিকভারি হয় না। এই জিনিসটা আমরা এই গার্ড পড়লে খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে ওয়ার্ক রিকভারি বুঝে গেছে এটা, তাহলে কি বলবো বলো তো, কোনটা এলাস্টিসিটি? শোনো, মানে কি তুমি যখন জোরে একটা টানবা, এটা হচ্ছে যে অবস্থায় তুমি টানলা তো একবারে তো গেল, কিন্তু তুমি ছেড়ে দিবা ওটা কিন্তু একবারে ফুললি জোরে আসবে না, ওটা আস্তে আস্তে আসবে। কিন্তু ওগুলোও খুব স্লোলি আসে, এটা আমরা বুঝি না। তাই যে স্পিডে দিবা তুমি খুব যে আসবে তা না, দেখবা একবার ধাক্কা দিয়ে আবার কিন্তু না না আসে না। ফিজিক্স তা বলে না, ফিজিক্স তা বলে না, বুঝছো, ফিজিক্স তা বলে না। তাহলে বোঝা গেছে ওয়ার্ক রিকভারি মানে তুমি টোটাল কতটুকু কাজ করলা, কাজের পর কতটুকু তুমি ব্যাক পাবা, সেটা হচ্ছে ওয়ার্ক রিকভারি। তারপর আসে এলাস্টিসিটি। তাহলে এলাস্টিসিটি কী জিনিস একটু আগে বললাম, দেখো খুব ভালো করে দিয়েছে। এলাস্টিসিটি কি বলো, এলাস্টিসিটি কি? যে কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি তুমি জোরে টানো, যদি লম্বা হয়, আবার যদি তুমি ছেড়ে দাও পূর্ব অবস্থায় যদি ফিরে আসে, এই ধরনের ফিরে আসে কী বলা হয়, এলাস্টিসিটি বলা হয়। তাহলে এলাস্টিক রিকভারি কী জিনিস, দেখো তুমি যতটুকু টানলা টোটাল এক্সটেনশন হলো, আবার কতটুকু রিকভার হলো, এটাকে কি বলা হয়, এলাস্টিক রিকভারি। দেখো দ্য রেশিও বিটুইন কি এলাস্টিক এক্সপেনশন টু টোটাল এক্সটেনশন ইজ কল্ড কি এলাস্টিক রিকভারি। ভাই আল্লাহর রাস্তে বলতেছি এই সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে লাগবে। হ্যাঁ, তুমি যদি না বোঝো বারবারই দেখবা, নাহলে কিন্তু পরীক্ষায় এগুলো থাকবে, তুমি উল্টাপাল্টা করবে, আমি এতটুকু শিওর। বাট প্রত্যেকটা একই রকম। সো পড়ার সময় একটু কনসেপ্ট নিয়ে পড়াশোনা করো যে কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বললাম এই সংজ্ঞাগুলো এভাবে মনে রাখবে, দ্য রেশিও বিটুইন এলাস্টিক এক্সটেনশন টু টোটাল এক্সটেনশন ইজ কল্ড
ইলাস্টিক রিকভারি, এভাবে পড়বা তাহলে হ্যাঁ হবে 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 হবে। আবার যদি তুমি এটাও দাও তাও হবে, তোমার ইচ্ছা। যদি 2 মার্কসের জন্য থাকে এভাবে দিবা। তোমার এমন তো না একটা সংজ্ঞা থাকবে, কমপক্ষে 3 থেকে 4টা সংজ্ঞা থাকবে, তো ওভাবে লিখতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন আছে। আমরা তোমাদের বলছিলাম যে কয় ধরনের ফেব্রিক থাকে মেইনলি আমরা ইউজ করি বলো তো? 3টা মেইনলি ইউজ করি আমরা বাংলাদেশে। হ্যাঁ, একটা হচ্ছে কটন কাপড়, একটা হচ্ছে পলিস্টার কাপড়, একটা হচ্ছে লাইলন। এই 3টাই আমরা ইউজ করি। উল, সিল্ক এগুলাও ইউজ করি, বাট তুলনামূলকভাবে এই 3টা বেশি ইউজ করা হয়। কি কটন, পলিস্টার আর হচ্ছে লাইলন, ঠিক আছে? আচ্ছা, কটন কত ডিগ্রিতে ডাইং করা হয় জানো তো? এগুলো জানো না? আচ্ছা, কটন হচ্ছে ডাইং করা হয় 60-তে। হ্যাঁ, কত? 60। পলিস্টার হচ্ছে 135 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর লাইলন ডাইং করা হয় হচ্ছে 98 ডিগ্রি সেন্টিগ্রেডে। কত? 98 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করা হয়। থাকে, আমরা তো চাকরি করে আসছি না, অনেক গরম, অনেক গরম। তোমার গা হচ্ছে ঘামে যাবে, আবার গা শুকায় যাবে আর কি, মানে অনেক হিট। এই পলিস্টার যখন ডাইং করা হয় না, পলিস্টার ডাইংয়ের মেশিনের পাশে দাঁড়ালে তোমার মনে হবে যে তুমি কই আসছো, অনেক গরম। সে গরম সহ্য, এখন দেখো যদি সহ্য না হয় তাহলে তোমরা চাকরি করতে পারতো না তো, তাই না? মানে আমি নিজেও ছিলাম, মানে গা একদম হচ্ছে ঘেমে যাবে, তোমার গা শুকায় যাবে ওখানে, দেন আবার এরকম কষ্ট আছে অনেক, ঠিক আছে? 135 ডিগ্রি বোঝো, অনেক। এই জন্য কী হয়, ডাইংয়ের যে গরম পানি যদি গায়ে পড়ে তোমার মাংস খুলে যায়। এরকম আমার সামনে 2জন হয়েছে, 2জনে এরকম হয়েছে, পানি ছিটকে চলে গেছে, মাংস, এই আর কি, বুঝছো? যাই হোক, ভয় পাওয়ার দরকার নাই, আমি নিজেও ভয় পাইছি অনেক, এখন হচ্ছে এটা মনে করতে যাচ্ছি না আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে রিকভারি কথা বললাম, যদি কটন ফেব্রিক হয় এটা হচ্ছে 0.3-র মতো কি হয়, এই ভ্যালুটা কত? এলাস্টিক রিকভারি কত কটনের ক্ষেত্রে? 0.3। এবং পলিস্টার অ্যাক্রিলিক হচ্ছে হায়ার ভ্যালু দেয় কার থেকে বলো তো, বাট লেস দ্যান লাইলন। মানে হচ্ছে পলিস্টার এবং অ্যাক্রিলিকের ক্ষেত্রে হবে কি হবে, 7-এর নিচে হবে, হয়তো 0.3 থেকে 0.6-এর মধ্যে হবে। আর যদি 0.7 হয় সেটা হচ্ছে লাইলনের ক্ষেত্রে হবে। লাইলনের রিকভারিটা বেশি। আমাদের যে মোজা বা সক্স যেটা তৈরি করা হয় এটা কিসের? লাইলন। লাইলন সুতা চেনার ওয়ে হচ্ছে, লাইলন তুমি যখন সুতা দেখবা আশের মতো হবে, সুতা থেকে দেখবা তখন সুতা চেনার ওয়ে আছে, তোমাদের বলছিলাম না, বলি নাই তোমাদের? 3টে সুতা কীভাবে চিনবা যে এটা কি পলিস্টার, এটা লাইলন, নাকি হচ্ছে তোমার এটা হচ্ছে কটন? না, পলিস্টার কাপড়ের যে পলিস্টার সবসময় সুইং থ্রেড হিসেবে ব্যবহার করা হয়। কী হিসেবে ব্যবহার করা হয়? সুইং থ্রেড হিসেবে ব্যবহার করা হয়। সুইং থ্রেড হিসেবে যেহেতু ব্যবহার করা হয়, এটা খুবই শক্তিশালী। এই সুতা জোরে জোরে টানো, তোমার হাত ছিঁড়ে যাবে, তোমার হাত ছিঁড়ে যাবে, কাটে যায়। এই ধরনের যদি সুতা হয় সেটা হচ্ছে পলিস্টার। আর কটন কী হবে বলো তো? কটন একটু জোরে টানো, ওটা ছিঁড়ে যাবে, বুঝতে পারবা। আর লাইলন সুতাতে কি হয়, যখন সুতাটা তুমি দেখবা, সুতার মধ্যে একটু টাচ করলে দেখবা যে হালকা হচ্ছে ভুরভুরি টাইপের উঠে যায়। যেমন আমাদের মাঝে মাঝে কাপড়ে পিলিং ওঠে না, আমরা বলি এটা পিলিং, কি বলি এটাকে? পিলিং বলি, পিলিং। হ্যাঁ হ্যাঁ, ওই তো বাংলা ভাষায় এক একটা আঞ্চলিক ভাষায় এক রকম। টেক্সটাইলের ভাষায় বলা হয় পিলিং ওঠা। কি ওঠা? পিলিং ওঠা, ঠিক আছে? এই পিলিংগুলো কীভাবে দূর করা হয়? এগুলো তো আছে, এগুলো হচ্ছে সাইজিংয়ের মাধ্যমে দূর করা হয়। কিসের মাধ্যমে করা হয়? সাইজিংয়ের মাধ্যমে। আরেকটা প্রসেস আছে সিনজিংয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিনজিং। আরেকটার নাম হচ্ছে বায়ো পলিশিং। আরেকটার নাম হচ্ছে বায়ো পলিশিং। না, যেমন হচ্ছে যেটা করা হয় সিনজিং বা বায়ো পলিশিং, কী করা হয়, যেমন ধরো একটা শার্টের হচ্ছে সুতা বের হয়েছে, আগুনতে পুড়ে দেওয়া হয়, এটা সিনজিং। এটা আরেকটা নাম হচ্ছে বায়ো পলিশিং। বায়ো পলিশিং করা হয়, বলা হয় আর কি। এগুলো হচ্ছে টেক্সটাইলের ভাষা আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো করা হয়। তাহলে কি কটনের জন্য কি হয় বলো তো? কটনের জন্য এলাস্টিক রিকভারিটা হচ্ছে অ্যারাউন্ড 0.3, আর হচ্ছে পলিস্টার অথবা অ্যাক্রিলিকের জন্য 0.3 থেকে 0.6-এর মধ্যে, আর লাইলনের কি সব থেকে বেশি, কত? 0.7। ক্লিয়ার? এখন আসো, এটা একটা গ্রাফ দেওয়া আছে, এটা দরকার নাই, ভ্যালু অফ রিকভারি। হ্যাঁ, লাইলনের দড়ি বানাই, পলিস্টার দিয়ে কি বানাই? বানাই, আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি তোমরা জানো, আমরা যে রেইনকোট পরি, বা এই যে বৃষ্টির দিনে তোমরা ছাতা কারা কারা আনছো? ছাতা। আচ্ছা, এই যে তোমরা ছাতা ইউজ করো, তোমরা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার সবাই, তো ছাতা যে ইউজ করো, পানির ভিতরে ঢোকে না কেন?
হ্যাঁ না গুড। আর কেউ ভালো, তারপর আর কি? আমি বলছি যে এই যে তোমরা ছাতা ইউজ করো, পানি ভিতরে কেন প্রবেশ করে না, তার রিজনটা আসলে কি? যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জানতে হবে, কিন্তু তোমাদেরকে কেউ ধরবে, তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বলো আমরা। হ্যাঁ বলো। ভেরি গুড, হ্যাঁ রাইট, এটা অনেকটা হয়েছে, এটা অনেকটা হয়েছে। আর আচ্ছা এটার আমি খুব ভালো একটা এক্সাম্পল দিই, এটা পড়ার মধ্যে আর কি আমরা পড়বো আর কি। এটা হচ্ছে ফাইবারের জন্য এটা আরেকটা প্রপার্টিসের নাম হচ্ছে সয়েলিং। এটার নাম কি? সয়েলিং প্রপার্টিস। হ্যাঁ কী নাম? সয়েলিং। সয়েলিং মিনস হচ্ছে কি বলো তো? সোয়েলিং মিনস হচ্ছে কোনো একটা ফাইবার পানি গ্রহণ করে ফুলে যাবে। সোয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া। সোয়েলিং মিনস কি আসলে? ফুলে যাওয়া। সোয়েলিং মানে কি বলো? ফুলে যাওয়া। এখন কিভাবে ফুলে যায় কোনো একটা ফাইবার? কিভাবে ফুলে যায় প্রশ্ন হয় না, কিভাবে ফুলে যায়? একটা জিনিস মনে রাখবা, কাপড়ে অ্যাবজর্বেন্সি, হ্যাঁ কাপড়ে কি অ্যাবজর্বেন্সি, অ্যাবজর্বেন্সি যদি ভালো না হয় কাপড়ের ডাইং ভালো হবে না, কাপড়ের ডাইং ভালো হবে না। অ্যাবজর্বেন্সি মানে কি? ধারণ শোষণ ক্ষমতা, পানি কতটুকু গ্রহণ করবে, ডাইং কতটুকু, মানে ডাইসগুলো কতটুকু গ্রহণ করবে। সয়েলিং মিনস হচ্ছে কোনো একটা ফাইবার যখন কি পানি গ্রহণ করে সেটা হচ্ছে ফুলে যায়, সেটাকে বলা হয় সয়েলিং প্রপার্টিস। এখন যেটা বললাম হাইড্রোফিলিক আর হাইড্রোপ্রোফিক, হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রো, মানে কি জানো তো? কোনটা পানি আকর্ষী? এটা হচ্ছে হাইড্রোফিলিক মানে কি পানি বিকর্ষী, আর হাইড্রোপ্রোফিক মানে ভালো করে বলো। হাইড্রোফিলিক মানে কি? আকর্ষী। আর হাইড্রোপ্রোফিক মানে পানি বিকর্ষী। এখন যেটা হয় আমি বলি, কটন কাপড়, আমরা যে কটন কাপড় পরি, কটন কাপড় বেশি কমফোর্ট কেন? কারণ হচ্ছে কটন কাপড়ের মধ্যে যে পোর থাকে, আমাদের এই যে শরীরের যে কাপড় আমরা পরি এটাকে বলা হয় পোর। পোর মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলা হয়, ছিদ্র বলা হয়। অর্থাৎ কটন কাপড়ে ছিদ্রের পরিমাণটা অনেক বেশি, মানে বড় বড় ছিদ্র, সেটাকে বলা হয় পোর বলা হয়। টেক্সটাইলের ভাষায় কী বলা হয়? পোর বলা হয়। আর পলিস্টারের ক্ষেত্রে যেটা, এই পোরের অংশটা অনেক সূক্ষ্ম, কম। তাহলে কি হয়, যেহেতু আমরা হচ্ছে এই ছাতা ইউজ করি, এটা কি পলিস্টারের না? আমরা যে রেইনকোট পরি সেটা কি পলিস্টারের না? সেটা হচ্ছে পোর অংশ হচ্ছে পানি তো গ্রহণ করবেই। তো পলিস্টারে যেটা হয় যে পানি গ্রহণ করতে করতে একটা সময় পর পানি আর নিতে পারে না, তখন এটা ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে, ওয়াটারপ্রুফ ফেব্রিক শো করে। ক্লিয়ার? অর্থাৎ কটন কাপড়ে পোরের পরিমাণটা অনেক বেশি, এই জন্য কটন কাপড় আমরা পরে কমফোর্ট ফিল করি, মানে বাতাস ঢোকে বেশি। বাট পলিস্টার কাপড় পরে আমরা বেশি কমফোর্ট না, কারণ হচ্ছে এই পোরের পরিমাণ খুবই ছিদ্র, এখানে পানি একটা সময় পরে আর বেশি প্রবেশ করতে পারে না, বাতাসও ঢুকতে পারে না, এই জন্য কি কমফোর্টনেস অনেক কম। এই জন্য আমরা সবসময় যখন কাপড় কিনতে যাই যে 100% কটন, 100% কটন, বাট 100% কটন না, কটন কাপড়ে কিন্তু মিক্সড আছে। মিক্সড কয় ধরনের হয়? 2 ধরনের। কয় ধরনের হয় মিক্সড? 2 ধরনের। একটা হচ্ছে পিসি আর একটা হচ্ছে সিবিসি। হ্যাঁ পিসি আর একটা হচ্ছে সিবিসি। একটা হচ্ছে পিসি মানে হচ্ছে পলিস্টার কটন, সিবিসি হচ্ছে চিপ ভ্যালু অফ কটন। পিসি মানে কি? পলিস্টার কটন। আর সিবিসি মানে হচ্ছে চিপ ভ্যালু অফ কটন। কটনে এখন দেখো পলিস্টার কটন মিনস হচ্ছে পলিস্টারের পরিমাণ এখানে থাকে হচ্ছে 65, সারা জীবন কাজে লাগবে। আর কটন হচ্ছে কত? 35। এটা হতে পারে 60-40ও হতে পারে। হ্যাঁ 60-40ও হতে পারে। আর সিবিসি মানে কি বললাম? চিপ ভ্যালু অফ কটন। এই চিপ মানে আবার এই CHEAP না, এই চিপ না কিন্তু, CHIEF চিপ, এটা চিপ ভ্যালু অফ কটন। চিপ ভ্যালু অফ কটন মিনস হচ্ছে এখানে কটনের পরিমাণটা বেশি। কটনের পরিমাণ কত বলো তো? 65 বা 60 হইতে পারে। আর কটনের আর পলিস্টারের পরিমাণ 35%। তাহলে থাকবে, মনে থাকবে? হ্যাঁ ওটা পলিস্টার কটন, এটা হচ্ছে পিসি। পিসি কাপড়ে হচ্ছে কার পরিমাণ বেশি থাকে? আবার পিসি কাপড়ে কার পরিমাণ বেশি থাকে? পলিস্টার। 65-35 এটাই মনে রাখবা। সিবিসি কত? এখানে চিপ ভ্যালু অফ কটন, এখানে কটনের পরিমাণ বেশি।
65 অথবা 60 থাকতে পারে, 60-40ও হতে পারে। দুই ধরনের মিক্স হয়। আমরা যে কাপড় পরি এটা কিন্তু 100% কটন না, সেটা পিসিও হতে পারে, সেটা সিবিসিও হতে পারে। ক্লিয়ার? পলিস্টার। ক্লিয়ার? দেখো আমরা এখন চলে যাব এখান থেকে, এই স্লাইড থেকে চলে যাব। হ্যাঁ, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে, না চ্যাপ্টার শেষ না, প্রায় শেষের কাছাকাছি। আচ্ছা, এই চ্যাপ্টারেই আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, এটা পরে আমরা শেষ করব। স্ট্রেচ এবং স্ট্রেন সম্পর্কে আমি তোমাদের বলছিলাম অলরেডি, কেউ কি বলতে পারো? তাহলে আমরা ধীরে ধীরে আমরা আগাইতে পারবো আর কি। রাইট, পড়াগুলো কিন্তু খুব ইজি না, পড়া কিন্তু কঠিন না। আচ্ছা আসো আমরা একটু ধীরে ধীরে দেখে নিই। হ্যাঁ, দেখো স্ট্রেসকে বলা হয়েছে সিগমা ইকুয়াল টু F/A। অলরেডি আমি বলছি, দেখো খুব ভালো করে দিয়েছে, একটু স্লাইড দেখো। এ মানে কি? একটা এরিয়া না, এফ মানে হচ্ছে ফোর্স। কোনো একক আয়তনে কোনো একটা বস্তুর উপর কি পরিমাণ ফোর্স প্রয়োগ করা হয় সেটাকে কি বলা হয় বলো তো? স্ট্রেস বলা হয়। ঠিক আছে, আর স্ট্রেন কি বলো তো? দেখো খুব ভালো করে দিয়েছে, বুঝতেছো কিনা আমি জানি না। দেখো এখানে বলা আছে, দেখো সিগমা কি? অ্যাপ্লাইড স্ট্রেস, আর হচ্ছে এফ মানে ফোর্স, আর এ মানে হচ্ছে এরিয়া অফ ফোর্স। তাহলে কি লেখা যায়? একক আয়তনে কোনো একটা বস্তুর উপর কি পরিমাণ তুমি বল প্রয়োগ করছো সেটাকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়। আর স্ট্রেন কি? স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, কি পরিমাণ বিকৃতি হবে সেটা একটু দেখো। দেখো লেখা আছে, দেখো এপসাইলন ইকুয়াল টু del L/L। এল মানে হচ্ছে কি বলতো? বিকৃতি মানে কি? এল মানে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় কতটুকু লেন্থ ছিল, যখন তুমি ফোর্স প্রয়োগ করলা কতটুকু তার বিকৃতি হইল অথবা বিচ্যুতি হইল, সেটাকে বলা হয় স্ট্রেন। আর স্ট্রেনকে প্রকাশ করা হয় এপসাইলন দ্বারা। এপসাইলন ইকুয়াল টু del/L। বুঝে গেছে? এল মানে কি? ইনিশিয়াল বা অরিজিনাল লেন্থ বলা হয়, কি ছিল যখন তুমি ফোর্স প্রয়োগ করলা কতটুকু পরিবর্তন হলো, এই ধরনের পরিবর্তনকে বলা হয় স্ট্রেন। অর্থাৎ আমি কোনো একটা বস্তুর উপর চাপ দিব, এটার বিকৃতি হবে। ক্লিয়ার? বুঝে গেছে? পরীক্ষা কিন্তু এগুলো থাকবে। হ্যাঁ, এখন আসো সব থেকে গুরুত্বপূর্ণ এটা ভালো করে বুঝতে হবে সবাই। হ্যাঁ, এটা পরীক্ষায় থাকবে, মাস্ট। পরীক্ষায় প্রশ্নটা এভাবেই থাকবে যে show the relation between stress and strain with graphical representation. graphical কি বলতো? representation। পারা যাবে? পারা যাবে না? এখন আসো আমরা এটা কিভাবে, এটা বুঝতে হবে ভালো করে। তার আগে আমরা যেহেতু ফিজিক্স খুব ভালো করে পড়ে আসছি, আচ্ছা লিখে নাও। কি বললাম বলো তো? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এই গ্রাফ দিয়ে তোমাদেরকে এটা ব্যাখ্যা করতে হবে, স্ট্রেস এবং স্ট্রেনের যে গ্রাফটা আছে সেটা ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করবো আমরা খুব ভালো করে একটু দেখে নিই। তাহলে আমরা হচ্ছে অলরেডি স্ট্রেস কি এবং স্ট্রেন কি অলরেডি আমরা জানি, রাইট? এখন তোমরা ফিজিক্সে পড়ে আসে হুকসের ল পড়ে আসছিল, মনে আছে? হুকস নামক একজন বিজ্ঞানী ছিল, সে বিজ্ঞানী কি বলছিল বলো তো? হুকসের ল কি বলছিল? পীড়ন বিকৃতি সমানুপাতিক। অর্থাৎ কি বলতো? স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন। এটা কে বলছিল? হুকস। তাহলে বিজ্ঞানী হুক কি বললো? যে পরিমাণ তুমি চাপ দিবা সে পরিমাণ কি হবে? বিকৃতি হবে। এই ধরনের যদি হয় মানে কি? তুমি যত চাপ দিবা তত বিকৃতি হবে। যদি কম চাপ প্রয়োগ করো তাহলে বিকৃতি কি হবে? কম হবে। যদি এই ধরনের হয় তখন তাকে কী বলা হয়? হুকসের ল বলা হয়। বাট টেক্সটাইলের ভাষায় যেটা বলা হয়, এই হুকসের যে ল একটা সার্টেন লিমিট পর্যন্ত মেনটেন করে। কি বললাম বলো তো? টেক্সটাইলের যে ফাইবারগুলো আছে এই টেক্সটাইলের ফাইবারগুলো একটা সার্টেন লিমিট পর্যন্ত কি করে? এটা মেনটেন করে। অর্থাৎ মেনটেন আর একটা নির্দিষ্ট সময় পরে আর করবে না, সেই জিনিসটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, যেটা তুমি বলছিলে যে কৃত তোমার মনে হয়েছে যে টানলা জুড়ে চলে আসবে, এটার একটা ব্যাখ্যা আছে এখানে। আচ্ছা এখন আসো এই গ্রাফটা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ গ্রাফটা নাকি জুম? আচ্ছা আচ্ছা তুমি এই পাশে বসো। আচ্ছা আচ্ছা একটু ভালো করে দেখো, একটা হচ্ছে স্ট্রেস আর একটা স্ট্রেন। আমি বললেই হবে, আর লাগবে না, ঠিক আছে?
খুব ভালো করে দেখবা এখানে কি দিলাম উপরে কি আরেকটা জিনিস বলি অনেকে আমরা হরিজন্টালও চিনি না ভার্টিক্যালও চিনি না খুবই কমন ঠিক আছে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি খুব বড় হয়ে হরিজন্টাল আর ভার্টিক্যালটা চিনছি হ্যাঁ এরা হচ্ছে আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এখনও ঘুরপাক খায় হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা শিওর আচ্ছা পিছনে জহুরুল তুমি বলো তো হরিজন্টাল কোনটা আর ভার্টিক্যাল কোনটা এটা এটা ভার্টিক্যাল গুড আরেকজন শিমু বলো হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা হ্যাঁ আশ্চর্য কথা কি কয় এই সিয়ার বলো এটা ভার্টিক্যাল আল্লাহ রাস্তায় মেয়ে সিয়ার লেডি সিয়ার বলো কোনটা হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল বলো আচ্ছা রাইট এই জিনিসটা হচ্ছে আমি জানি এই জিনিসটা হচ্ছে কমন একটা টার্ম এটা আমাদের অনেকেরই ভুল হয় বাট একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা খুব সহজে বলতে পারবো ঠিক আছে অর্থাৎ দেখো এটা হচ্ছে সবসময় কি এটা হচ্ছে হরিজন্টাল সমান্তরালভাবে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সবসময় হরিজন্টাল ঠিক আছে আর এটা হচ্ছে ভার্টিক্যাল উলম্ব বরাবর হ্যাঁ আমরা হচ্ছে যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমরা ভংচং ভাষা বলবো না যেহেতু উলম্ব বরাবর যেটা থাকে সেটা হচ্ছে ভার্টিক্যাল আর সমান্তরালভাবে যেটা সেটাকে বলা হয় হরিজন্টাল বুঝা গেছে পিছনে ম্যাডাম বলেন কি বললাম কোনটা হরিজন্টাল আচ্ছা ওকে তাহলে আমরা বোঝা গেছে না হরিজন্টাল ভার্টিক্যাল তো বিজ্ঞানী হুকস এই লটা দিল এই ওয়েট এখন দেখো এখানে একটা গ্রাফ দিয়েছে ও থেকে এ পর্যন্ত কি দিয়েছে ও থেকে এ এটাকে বলা হয় স্ট্রেট লাইন অথবা প্রপোর্শনাল লাইন ও থেকে একে কি বলা হয় বলো তো স্ট্রেট লাইন অথবা কি বলা হয় প্রপোর্শনাল লাইন একটু আগে আমি তোমাদের বললাম বিজ্ঞানী হুকস ছিল তিনি বলছিলেন যে তুমি কি পরিমাণ চাপ দিবা আর কি পরিমাণ বিকৃতি হচ্ছে অর্থাৎ ও থেকে এ পর্যন্ত তুমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তুমি কি দিতে পারছো চাপ দিতে পারছো তাহলে সেই পরিমাণে বিকৃতি হয়েছে এতটুকু কি হবে স্ট্রেট অথবা প্রপোর্শনাল লাইন হবে সরাসরি স্ট্রেট কার্ভ হবে ঠিক আছে আর আরেকটা জিনিস তোমাদের একটু আগে বললাম ডিফরমেশন কয় ধরনের হয় দুই ধরনের বলছিলাম একটা কি বলছিলাম প্লাস্টিক আর একটা কি বলছিলাম এলাস্টিক ডিফরমেশন তাহলে এখানে কি হবে বলো তো এলাস্টিক ডিফরমেশন লেখা যাবে কি না কেন লেখা যাবে বলো তো আমাকে একজন যে পরিমাণ চাপ দিচ্ছি সে পরিমাণ বিকৃতি অর্থাৎ আমি যে পরিমাণ রাবারকে টানবো সে পরিমাণ বিকৃতি হবে কিন্তু আমরা অনেকগুলো সংজ্ঞা পড়ে আসছিলাম ব্রেকিং এক্সটেনশন ব্রেকিং লিমিট এগুলো পড়ে আসছিলাম কিনা এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে এখন দেখো এ থেকে বি পর্যন্ত একটা পয়েন্ট বলা আছে এ থেকে বি পর্যন্ত একটা পয়েন্ট বলা আছে এ থেকে এটাকে বলা হচ্ছে এলাস্টিক লিমিট এটাকে কি বলা হয়েছে এলাস্টিক লিমিটে কি সংজ্ঞা পড়ে আসছিলাম এটা এলাস্টিক লিমিট কি বলছিলাম ছিঁড়ে যাবে হ্যাঁ এলাস্টিক লিমিট কি বলছিলাম বলো তো মানে কোনো একটা বস্তু সর্বোচ্চ কত বলে নিতে পারবে লোড কতটুকু ধরো আমাকে 50 কেজি দেওয়া হয়েছে আমার কি কিছু সমস্যা আমাকে বলেন কিছু সমস্যা কিছু হয়েছে কি বলেন কি আচ্ছা যেটা বলতেছিলাম ধরো আমি 50 কেজি লোড নিতে পারি আমাকে আরও 2 কেজি দেওয়া হলো আমি নিতে পারবো সেটা হচ্ছে আমার লিমিট এলাস্টিক লিমিট অর্থাৎ এলাস্টিকটা তুমি টানতেছো আর একটু জোর করে টানা আসছো আর একটু বড় করার জন্য সেটা হচ্ছে এবি এটাকে বলা হয় এলাস্টিক কি বলা হয় এলাস্টিক লিমিট বলা হয় এখন বি থেকে আবার কি গেছে দেখো তো সি এটাকে বলা হয় ইল্ড পয়েন্ট এটাকে কি বলা হয় ইল্ড পয়েন্ট এখন ইল্ড পয়েন্ট কি তোমরা ফিজিক্সে তো পড়ে আসছো ইল্ড পয়েন্ট বলতেছি ইল্ড পয়েন্ট আসলে কি দেখো এই জায়গাটাতে যেটা হবে সেটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন হবে কি হবে বলো তো প্লাস্টিক ডিফরমেশন হবে ইল্ড পয়েন্ট মিন্স
কোনো একটা বস্তুর নির্দিষ্ট লিমিট পরে তুমি যদি আবার টানো, সেই বস্তুটা তার পূর্বের অবস্থায় কখনো ফিরে আসবে না। যদি না আসে, এই ধরনের বস্তুকেই বলা হয় ইল পয়েন্ট, অবস্থান। কি বললাম বলো তো? কোনো একটা বস্তুকে তুমি অনেক জোরে টানলা, টানার পরে আর এটার পূর্বে অবস্থায় ব্যাক করতেছে না। যদি ব্যাক না করে, ওই লিমিট পরে তুমি যদি আবার টানো, আর ব্যাক করবে না। যদি না করে, তখন তাকে কী বলা হয়? ইল পয়েন্ট বলা হয়। ইল পয়েন্ট হলে তখন কি হবে বলো তো? প্লাস্টিক ডিফরমেশন শো করবে। কারণ একটু আগে আমি বলছিলাম, যদি প্লাস্টিকে তুমি যদি ভাঙো, তাহলে প্লাস্টিক কি পূর্বে অবস্থায় ফিরে আসবে? পূর্বে অবস্থায় ফিরে আসবে? আসবে না কিন্তু, তাই না? তাহলে এই ধরনের যদি পয়েন্ট হয়, সেটাকে বলা হয় ইল পয়েন্ট বলা হয়। বুঝে গেছে? বুঝতে পারছো নাকি বুঝো নাই? তাহলে আমি কি বললাম দেখো, ও থেকে এ পর্যন্ত যে পয়েন্ট, সেটাকে বলা হয় স্ট্রেট লাইন অথবা প্রপোর্শনাল লাইন। অর্থাৎ তুমি যে পরিমাণ চাপ দেবা, সে পরিমাণ বিকৃতি হলো। এ থেকে বি পর্যন্ত সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট। অর্থাৎ যতটুকু লোড নিতে পারো, তার থেকে আরেকটু বেশি আমি লোড নিলাম, এতটুকু অবস্থানকে কী বলা হয়? এলাস্টিক লিমিট বলা হয়। বি থেকে যে সি পয়েন্ট, তুমি আবার নির্দিষ্ট লিমিট পার করে আবার তুমি ফোর্স প্রয়োগ করছো, তখন কি হবে? ইল পয়েন্ট বলা হবে। সেটাকে কি বলা হয়? ইল পয়েন্ট বলা হবে। ঠিক আছে? আরেকটা দেখো, ডি একটা পয়েন্ট আছে। হ্যাঁ, ডি থেকে ডি একটা পয়েন্ট আছে। ডি পয়েন্টকে কি বলা হয়? ডি পয়েন্টকে কি বলা হয়? ডি একটা পয়েন্ট আছে, ডি থেকে আবার ই একটা পয়েন্ট আছে। তাহলে ডিকে কি বলা হয়? দেখো, খুব ভালো করে বলা আছে। দেখো, ডি পয়েন্ট অন দ্য গ্রাফ পয়েন্ট অবজার্ভ দ্যাট দ্য ফেলিয়ার অফ দ্য অবজেক্ট ক্রস ম্যাক্সিমাম স্ট্রেস ম্যাটেরিয়ালকে ইনডোর। হ্যাঁ, আলটিমেট স্ট্রেস পয়েন্ট। কি বলা হয় এটাকে? আলটিমেট স্ট্রেস পয়েন্ট। কেন বলো তো? আলটিমেট স্ট্রেস পয়েন্ট এরপরে আর নিতে পারবে না। মানে আমি এখানে তোমার বললাম একটু আগে, আমি এ থেকে বি পর্যন্ত বাড়াইছি, বি থেকে সি আবার বাড়াইছি। তখন কি হয়েছে? অলরেডি মানে আমার 50 কেজি নিতে পারে, অলরেডি 60 কেজি দিয়ে আমাকে বাঁকা বানায় ফেলছে। আবার বলতেছে আবার তোমাকে লোড দিব, তাহলে তো আমি শেষ, তাই না? তেমনি এটার ক্ষেত্রে যেটা হয়েছে, আলটিমেট স্টেজ বলা হয়েছে যে আর আমি নিতে পারবো না লোড। হ্যাঁ, স্টেজ পয়েন্ট। এখন যখন হলো, তখন কি হবে? এটা ভেঙে, যখন আমি এই প্রেশারটা দিলাম, ই পয়েন্ট মানে হচ্ছে ব্রেকিং পয়েন্ট, এটা ভেঙে পড়ে যাবে, চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। এটাই হচ্ছে স্ট্রেচ এবং স্ট্রেনের কার্ভ। যদি ক্লিয়ার নয়, আমি আবার বল, ঠিক আছে? লাস্টবার, হ্যাঁ, আমি আবারও বলতেছি। হ্যাঁ, তাহলে কি বললাম বলো তো? দেখো, এটা না, ভালো করে সবাই পরীক্ষা কি বললাম, এই পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শো দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্রেস এবং স্ট্রেন উইথ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে এটা আমি যেটা বললাম, স্ট্রেস এবং স্ট্রেন আঁকায় নিলাম। ও থেকে এ পর্যন্ত যে লিমিট, সেটাকে বলা হয় স্ট্রেট লাইন অথবা প্রপোর্শনাল লাইন। অর্থাৎ আমি যে পরিমাণ চাপ দেবো, সেই পরিমাণ আমার বিকৃতি হবে। এ থেকে বি পয়েন্ট আমি হচ্ছে কি করলাম? এলাস্টিক লিমিট বলা হলো। অর্থাৎ কোনো একটা এলাস্টিকের সর্বোচ্চ কত লিমিট পর্যন্ত এটা নিতে পারে, সেটা হচ্ছে এ থেকে বি পয়েন্ট। বি থেকে সি পয়েন্টকে বলা হয় ইল পয়েন্ট। ইল পয়েন্ট মিনস হচ্ছে আমি একটা প্রেশার দিলাম, দেওয়ার পর আর এই প্রেশারটা নিতে পারবে না মানে কি? ওটা আর পূর্বে অবস্থায় ফিরে আসতে পারবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা কাজের কি ফিরে আসার ক্ষমতা আছে, তাই না? আমরা কাজ করে আসলাম ধনাত্মক ও ঋণাত্মক কাজ, মনে আছে? ধনাত্মক কাজ কোনটা ছিল বলো তো? এটা যদি আমি ফেলে দেই উপর থেকে নিচের দিকে, তাহলে ধনাত্মক কাজ। অথবা তোমরা সিঁড়ি বেয়ে যে উপরে ওঠো, সেটা কি কাজ? ঋণাত্মক কাজ। মনে আছে? সবগুলো গুরুত্বপূর্ণ। আমরা একটু পরে আরেকটা হুকসের ল পড়বো স্প্রিংয়ের ক্ষেত্রে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কেন কে এক্স লেখা হয়েছে বলো তো? আমরা যাচ্ছি এখানে, কেন কে এক্স লেখা হয়েছে? কারণ বিপরীত দিকে আমি ফিরে আসছি, সেই জন্য বলা হয় এফ ইন্টু মাইনাস কে এক্স। এই কে এক্সটা হচ্ছে স্প্রিংয়ের ধ্রুবক। পড়ে আসছি না আমরা এগুলো, স্প্রিংয়ের ধ্রুবক, ওটা আমরা দেখবো। তাহলে সি হচ্ছে ইল পয়েন্ট। ইল পয়েন্ট মিনস কোনো একটা বস্তু তার পূর্বে অবস্থায় ফিরে আসতে পারবে না, সেই পয়েন্টটা হচ্ছে ইল পয়েন্ট। আর সি থেকে ডি পর্যন্ত বলা হচ্ছে আলটিমেট স্ট্রেচ পয়েন্ট। মানে আমি এর পরে যতটুকু লোড দিব, ওই লোডটা আর নিতে পারবে না, নিতে না পেরে এই অবস্থানে যায় এটা ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, সেটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। এটাই হচ্ছে স্ট্রেচ এবং স্ট্রেনের কার্ভ। আলটিমেট স্ট্রেচ পয়েন্ট অর্থাৎ সর্বোচ্চ কতটুকু চাপ সে নিতে পারবে। নিতে তো আর পারবে না, অলরেডি ওই বাঁকা হয়ে গেছে কোমর, পরে ভেঙে যাবে। ই পর্যন্ত হচ্ছে ব্রেকিং পয়েন্ট। ক্লিয়ার? হ্যাঁ, ব্রেকিং পয়েন্ট বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এখন আসতেছি, এটাই বলতেছি। গ্রাফটা আমি বলি, এই গ্রাফটার প্রত্যেকটা পয়েন্টের জায়গায় উল্লেখ করতে হবে। পেন্সিল দিয়ে আঁকাবা সুন্দর মতো, আমি বলি ভংসং কিন্তু আমি লেখা পছন্দ করি না। সুন্দর মতো আঁকাবা,
পেন্সিলে সব জায়গায় বোঝাবা যে কোন পয়েন্টটা কী, দেন এটা ব্যাখ্যা দিবা যে ওয়েব পর্যন্ত কী, তারপর এ থেকে বি পর্যন্ত কী বলছে, তারপর বি থেকে সি বলছে, সি থেকে ডি পর্যন্ত। না, নিচে রিপ্রেজেন্ট করবা, নিচে গ্রাফে এই যে জাস্ট এতটুকু লিখলে হবে, এগুলো লিখে দিবা, জাস্ট এগুলো লিখবা, আর ব্যাখ্যা তো নিচে দিতেই হবে, ব্যাখ্যাটা খুব সুন্দর মতো দিয়ে দিবা। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো বুঝা গেছে এটা, এটা অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স মিনস হচ্ছে মানে এলাস্টিকের ক্ষেত্রেই ধরো পূর্বাবস্থা যদি ব্যাক করে সেটা হচ্ছে হুকসের ল। এখন আসো সর্বশেষ টপিক, আমাকে আর 5 মিনিট টাইম দেবে, আমি শেষ করে দেবো। অলরেডি আমি ক্রিপ সম্পর্কে আলোচনা করছি, তাই না? ক্রিপ কী বললাম বলো তো, এটা কি বোঝা গেছে সবার? বুঝছি তো? ওকে, ক্রিপে আসো। একটু আগে কী বললাম বলো তো, স্লোলি ডিফরমেশন হয়। একটু দেখো, একটু স্লাইডের দিকে তাকাও এবার। হ্যাঁ দেখো, আমি একটু আগে তোমাদের বলছিলাম যে হুকসের ল, কী বললাম, যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হুকসের ল মেনটেন করে ফাইবারগুলো, তারপরে আর কখনো মেনটেন করে না। দেখো এটা বলা আছে, দেখো যে উই নো দ্যাট, আর এমটিএল মানে তো জানো ম্যাটেরিয়াল, এটা সংক্ষেপে এমটিএল লেখা হয়েছে। হ্যাঁ, ম্যাটেরিয়াল, ফেসবুকের ভাষা না। এএসএপি কেন বলা হয়? অ্যাজ সুন অ্যাজ পসিবল, এগুলো হচ্ছে খুব সংক্ষেপে এখন ইউজ করা হয়। এখন অ্যাজ সুন অ্যাজ সুন লেখে, খুব শার্প, প্রসেসর খুব বেশি ইউজ করে। কোথায়? টিএম, বুঝা গেছে? এমটিএল মানে আবার ভুল বোঝাতে করে, ওটা মানে হচ্ছে ম্যাটেরিয়াল, ঠিক আছে? আর এএসএপি মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। দরকার নাই তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবলই দিও, এটা আবার দেওয়ার দরকার না, ঠিক আছে? ওকে, তাহলে কি বললাম বলো তো? হ্যাঁ, ম্যাটেরিয়াল লেখা যায়, সমস্যা নেই, দিয়ে এটা লেখা যায়। যদিও আমি লিখি না, এভাবে দিয়ে দিব একটা, মানে আর কিছু আছে আর কি, আমি লিখি না, তোমরা লিখলে লিখতে পারো, সমস্যা নেই। এখন কষ্ট করে লিখবা না, আমার কি সমস্যা নেই, নাম্বার কম পাবা এই আর কি। তাহলে আমি কি বললাম বলো তো, এটা একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে কি, আমি যেটা বললাম যে হুকসের ল যেটা ছিল, যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আমরা হুকসের লটা মেনটেন হয়, তারপর ফাইবারগুলোর হুকসের ল মেনটেন করে না। কারণ কি বলো তো, একটু আগে আমি দেখলাম যে আমি নির্দিষ্ট লোডের পরেও আমরা কিন্তু লোড দিচ্ছি, তাই না? দিছি না? কিন্তু ওটা তার বলা নেই তুমি কী পরিমাণ চাপ দেবা, কী পরিমাণ বিকৃতি হবে, এই পর্যন্ত সীমাবদ্ধ। পরে আমরা লোড দিলাম, আবার ভাঙলো, আবার হচ্ছে কী হইলো, ব্রেকিং পয়েন্টে যায় শেষ হলো। এই ধরনের হইলে তাকে কী বলা হয় বলো তো? ক্রিপ বলা হয়। ওকে, পার্থক্যটা এখন দেখে নে খুব ভালো করে, এটা থাকবে পরীক্ষায়। ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি ক্রিপ অ্যান্ড সেকেন্ডারি ক্রিপ, অলরেডি আমি বলে ফেলছি। দেখো, ইট ইজ ফুললি রিকভারি ইন টাইম, প্রাইমারি ক্রিপটা। আর সেকেন্ডারি ক্রিপটা কী বলো তো? ফুলি রিকভার হয় না। তারপর বলা আছে দেখো, ফাইবার উইল কাম ব্যাক ইন অরিজিনাল পজিশন আফটার রিমুভিং অ্যাপ্লাইড ফোর্স। এলাস্টিক ছেড়ে দাও, পূর্বাবস্থায় ফিরে আসবে, কিন্তু প্লাস্টিক একবার ভাঙছো, আবার কি চাইলে আবার প্লাস্টিক জোড়া লাগবে নাকি? জোড়া লাগে প্লাস্টিক? জোড়া লাগবে না। তারপর দেখছি এলাস্টিক ডিফরমেশন ইজ অকার, অলরেডি আমরা বলছি দুই ধরনের ডিফরমেশন হয়, একটা এলাস্টিক, নিচে কি আছে প্লাস্টিক ডিফরমেশন ইজ অকার। তারপর বলছি দেখো, মলিকুলার চেইন ইজ স্ট্রেচ স্লাইটলি, আর হচ্ছে মলিকুলার চেইন হচ্ছে ব্রেক। বুঝা গেছে এটা কি বলছে? মলিকুলার চেইন ইজ স্ট্রেট স্লাইটলি, বাট এখানে কি মলিকুলার চেইনগুলো ব্রেক হয়ে যায়। ক্লিয়ার? কেউ আমাকে একজন করে এখন পার্থক্যটা বলে আমরা ক্লাস শেষ করব। প্রাইমারি ক্রিপ এবং সেকেন্ডারি, একজন বলো প্রাইমারি ক্রিপ কি, সেকেন্ডারি ক্রিপ যাকে ধরবো সে বলবে। বলো, তুমি বলো একটা প্রাইমারি ক্রিপ। একটা কথাই হলো তো, বাকি আরেকটা বলো, দু চারটা বলো। বলো। গুড। সেকেন্ডারি ক্রিপ প্লাস্টিক ডিফরমেশন। আর পায়েল বলো প্রাইমারি ক্রিপ একটা বলো। সেকেন্ডারি পিছনে, সেকেন্ডারি ক্রিপের এক্সাম্পল রায়হান। ওকে, পিছনে তোমার নাম কি? চশমা পড়া পায়েলের পিছনে? ও তাসনিম আহমেদ, আজকে থেকে ভুলে যাবো না, মনে থাকবে। তুমি বলো একটা সেকেন্ডারি। গুড, ঠিক আছে, এখন পারা যাবে, এটা পরীক্ষায় থাকবে মাস্ট। হ্যাঁ, তাহলে আমরা ফুললি একটা চ্যাপ্টার আমরা অলরেডি শেষ করে ফেলছি।
এই চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো এখন, যেহেতু তোমরা ভালো ব্যাচ, তোমাদের কোনো সাজেশন নেই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে তোমাদের একটু বলি, আমি এটা পড়াবো না, সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ হচ্ছে টেক্সটাইল ফাইবার। এখানে দুইটা আছে, একটা হচ্ছে CRL, আরেকটা আছে হচ্ছে RE। বুঝো তো, দিয়ে আছে দেখো, কনস্ট্যান্ট রেট অফ লোডিং আর কনস্ট্যান্ট রেট অফ এলঙ্গেশন। কনস্ট্যান্ট কি বলা হয় বলো তো? কনস্ট্যান্ট, এটা থাকবে পরীক্ষায়, হ্যাঁ, কনস্ট্যান্ট রেট অফ লোডিং, আর হচ্ছে দুটো ফুল ফর্ম যদি বলা হয় তাহলে পারবা না। কনস্ট্যান্ট, শোনো আরেকটা জিনিস মনে রাখবা, টেক্সটাইলে অনেক টার্ম, সো এগুলো ছোটো ছোটো টার্মগুলো মাথার মধ্যে রাখবা, যে কোনো ভাইবা বোর্ডে যাবা এগুলো জিজ্ঞেস করবে। আজকে পরীক্ষার জন্য লাগতেছে না, বাট ভাইবা বোর্ডের জন্য লাগবে, মাস্ট, ঠিক আছে? সো যেগুলাই পারবা টেক্সটাইল, এখন তোমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইলের ভাষায় পড়ার চেষ্টা করবা। অনেক কিছু আছে টেক্সটাইলের ভাষা, টেক্সটাইলের ভাষা আলাদা, অন্য ডিপার্টমেন্টের ভাষা আলাদা, বাট টেক্সটাইলের ভাষায় পড়ার চেষ্টা করবা। টেক্সটাইলের টার্ম টেক্সটাইলের ভাষায় পড়বা, ক্লিয়ার? কনস্ট্যান্ট রেট অফ কি বলো তো? এলঙ্গেশন। আমাদের ওই বিল্ডিংয়ে থাকলে আমরা এই জিনিসটা দেখাতে পারতাম ল্যাবে গিয়ে, হ্যাঁ, এটা আমাদের ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট এতটুকু মনে রাখবা যে কনস্ট্যান্ট রেট অফ লোডিং আর কনস্ট্যান্ট রেট অফ এলঙ্গেশন পারা যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, চ্যাপ্টার ক্লোজ।